কোচ নিয়োগ নাকি কমিশন বাণিজ্য? ইতিমধ্যেই আমরা রোজারিও মিকেলকে হারিয়েছি। তিনি ব্রাজিলিয়ান এক ক্লাবের দায়িত্ব নিয়েছেন, তবে তার সরে যাওয়ার পেছনে রবিন মিয়ার দাবি, তার কাছে অর্থ দাবি করা হয়েছে, কমিশন দাবি করা হয়েছে। এবং বাফুফের সর্বশেষ যে 6 জনের শর্ট লিস্ট, সেখানে ক্রিস কোলম্যান থাকলেও সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশের হেড কোচ নিয়োগ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। সর্বশেষ যেই 6 জনের শর্ট লিস্ট, সেখানে আমাদের যেই প্রত্যাশিত কোচ ক্রিস কোলম্যান, সে বাদে বাকি সবাই হাই প্রোফাইল কোচের তালিকায় আমরা ধরতে পারি না তাদের কাউকেই। কেননা সেখানে মায়ানমারের একজন কোচ এবং বাংলাদেশেরই দায়িত্ব পালন করা 2011-12 সময় সেই কোচও এই লিস্টে রয়েছেন। আবার আমিরুল ইসলাম বাবু তিনি বললেন, রোজারিও মিকেলকে আমরা যে হারিয়েছি সেখানে কোনো আফসোস নেই, আমরা পরবর্তী যারা রয়েছেন তাদেরকে নিয়েই কাজ করতে চাই। এই সকল বিতর্ক যখন সামনে আসে, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সিন্ডিকেটের কবলে, সেই জিনিসটা তো আরো বেশি সামনে চলে আসে। এসব আলোচনার মধ্যে টেকনিক্যাল কমিটি যে নির্বাচিত করা হয়েছে, সেখানে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা হয়নি, সেই কথাটা আমরা বলতেই পারি। তবে আমরা একটু দেখে আসি, এই যে 6 জন, ক্রিস কোলম্যানের পাশে আরো যে 5 জন রয়েছে, তাদের পরিসংখ্যানটাই বা কি, বাংলাদেশের শর্ট লিস্টে জায়গা পাওয়ার কি বা যোগ্যতা তাদের রয়েছে, যেখানে বাকিদেরকে টপকে এই যে ক্রিস কোলম্যানের সাথে এরা জায়গা করে নিয়েছেন বাংলাদেশের হেড কোচ হওয়ার যোগ্যতায়। হেড কোচ হওয়ার দৌড়ে তারা এখন সর্বশেষ টপ লিস্টে রয়েছেন। তবে এই 6 জনের লিস্টে ক্রিস কোলম্যানকে নিয়ে আমরা সবাই ঘাটাঘাটি করেছি, তার সম্পর্কে আমরা সবাই টুকিটাকি জানি। এবং আরেকজন বিশেষ করে যাকে এই লিস্টে রাখা হয়েছে, মায়ানমারের কোচ ছিলেন তিনি, তার যে পরিসংখ্যান সেটা দেখলে আমাদের চোখ আসলেই কপালে উঠে যাবে। তাকে নিয়ে একটু শেষের দিকে আলোচনা করি। তবে এর মাঝে যে 4 জন রয়েছে, তাদের যোগ্যতা, পরিসংখ্যান, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ওই যে বলেছিলাম, এই লিস্টে বাংলাদেশেরই একজন সাবেক কোচ জায়গা পেয়েছেন, তিনি হচ্ছেন মাইকেল উইস। 2011 থেকে 2013 এই 2 বছর তিনি বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেন। সেখানে তার যোগ্যতা, সর্বোচ্চ পারফরমেন্স, এএফসি চ্যালেঞ্জ কাপের যে কোয়ালিফিকেশন, সেখানে তিনি ভালো পারফরমেন্স করেছেন। এটুকুই তার যোগ্যতা, এটুকুই তার পরিসংখ্যান। বাংলাদেশের হেড কোচের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাকে এটুকুই আমরা দেখতে পেরেছি। যদি আরো একবার তাকে দায়িত্ব দেওয়া হয়, তার যে দুর্বল ডিফেন্সিভ স্টাইল কিংবা অধারাবাহিকতা, সেই বিষয়গুলো তো আবারও সামনে চলে আসবে। তাহলে আমরা কাবরেরাকে কেনই বা এখান থেকে তাড়িয়ে দিলাম? কাবরেরাই তো এর জায়গায় থাকতে পারত। এই লিস্টে আরো রয়েছে টনি কনসেসাও কিংবা মাইকেল নিশ এবং টম ক্লুসো, প্রত্যেকেই এভারেজ টাইপের কোচ। তবে এই লিস্টে সবচেয়ে বেশি সমালোচনা যাকে নিয়ে হচ্ছে, তিনি হচ্ছেন অ্যান্তোইন হে, মায়ানমারের সাবেক কোচ। 30 ম্যাচে তিনি মাত্র 6টি জয় পেয়েছেন এবং সেখানে গোল করেছেন 28টি। পক্ষান্তরে তিনি 84টি গোল হজম করেছেন। এমন একটা পরিসংখ্যান নিয়ে তিনি বাংলাদেশের সম্ভাবনাময়ী যেই দল, সেই দলের নতুন দিনের, নতুন দিগন্তের একজন কোচ হয়ে আসবেন, এই সম্ভাবনা, এবং এই সম্ভাবনা যখন সামনে আসে, আমাদের প্রত্যেকের অবস্থা কিরকমের হয়? যে অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তেই স্বপ্ন দেখি বাংলাদেশের ফুটবল নতুন দিগন্তের পথে হাঁটবে, তখন এরকমের একজন ব্যর্থ কোচ নিয়োগ দেওয়া বাংলাদেশের হেড কোচ হিসেবে কতটা যৌক্তিক? প্রত্যেকটা ফুটবল ভক্তের যে স্বপ্ন, সেই স্বপ্ন এই সিদ্ধান্তেই তো ভঙ্গ হয়ে যাবে। অথচ এই 6 জনের শর্ট লিস্টে থাকতে পারতেন রোজারিও মিকেল এবং ক্রিস কোলম্যান তো থাকতেনই, বাকি 4 জন থাকতেন আরো বেশি হাই প্রোফাইল। কেননা রোজারিও মিকেল কিংবা ক্রিস কোলম্যানের যে বাজেট, সেই বাজেটে আমরা আরো ভালো কোচ পেতাম, যারা বাংলাদেশের কোচিং এর দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, দায়িত্ব নেয়ার জন্য সিভিও জমা দিয়েছিলেন। যখন একটা টিমের ব্যর্থতার দায়ভার কোচের উপরেই পড়ে, তখন সেই কোচ কে নিয়োগ দিচ্ছে কিংবা বাকি যারা রয়েছেন বহাল তবিয়তে সেই চেয়ারগুলো কারা দখল করে আছেন, তাদেরকেও একটু ঝালিয়ে দেখা দরকার। তবে এই মুহূর্তে আমরা সবাই একটা সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছি, এবং সেই সিদ্ধান্ত বাংলাদেশের কোচ কে হবেন। সেখানে এই যে 6 জনের শর্ট লিস্ট, একমাত্র একজনই হওয়ার যোগ্য, ক্রিস কোলম্যান। এছাড়া বাকি 5 জনের কাউকেই আমি অন্তত বাংলাদেশের কোচ হিসেবে দেখতে চাচ্ছি না।
আপনার কি মনে হয়? আপনিও কি আমার সাথে একমত কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।